এখন যে ক্রাইম স্টোরিটা শোনাবো সেটা 15ই মার্চ 2024 ঘটেছে। ঘটনাটা ঘটেছে মধ্যপ্রদেশের জব্বলপুর শহরে। জব্বলপুরে রেলওয়েতে কর্মরত একজন ব্যক্তি, তার নাম হচ্ছে রাজকুমার বিশ্বকর্মা। সে রেল কোয়ার্টারেই থাকতো, সঙ্গে থাকতো তার এক ছেলে আর এক মেয়ে। মেয়ের নাম হচ্ছে কাব্যা আর ছেলের নাম হচ্ছে তনিষ্ক। ছেলের বয়স 8 বছর, মেয়ের বয়স 16 বছর। তার স্ত্রী 2023 মানে গত 1 বছর আগে একটা কঠিন রোগে মারা গেছিল। তো তিনজনেই ওই রেলের কোয়ার্টারে থাকতো। আর তার ভাই মানে রাজকুমার বিশ্বকর্মার যে ছোট ভাই, তো সে জব্বলপুর থেকে 250 কিলোমিটার দূরে পিপারিয়া বলে একটা জায়গা, সেখানে থাকতো। ছোট ভাইয়ের মেয়ে আরতির ফোনে রাজকুমার বাবুর মেয়ে যে কাব্যা, সে একটা মেসেজ করেছিল 15 মার্চে সকালবেলায় 11টার সময়। সে আরতি কিন্তু হোয়াটসঅ্যাপ খোলেনি, তাই তার মেসেজটা দেখা হয়নি। সে যখন মেসেজটা দেখে তখন বাজে দুপুর 2:30। সে দেখে যে মেসেজে কাব্যা মানে তার কাকাতো দিদি লিখেছে তাকে যে মুকুল বাবাকে আর ভাইকে মেরে ফেলেছে। এটাই ছিল মেসেজ। সে ওই মেসেজটা পড়ার পরে বুঝতে পারে যে তার কাকাতো বোন মানে কাব্যা মেসেজ দিচ্ছে। কাব্যার বাবা মানে রাজকুমার বিশ্বকর্মা আর ভাই মানে তনিষ্ক, তাদেরকে কেউ মেরে ফেলেছে, এটাই তাদের বোন বলতে চাইছে। সে তাড়াতাড়ি জব্বলপুরের একটা পরিচিত লোক যে রাজকুমার বাবুর প্রতিবেশী, তাকে কল করে ব্যাপারটা জানায়। সেই ভদ্রলোক সঙ্গে সঙ্গে সেই রেল কোয়ার্টারের কাছে গিয়ে দেখে যে দরজাটা ভেতর থেকে বন্ধ আছে। অনেক ডাকাডাকি করে কিন্তু কেউ খোলে না। তো সে আরতিকে ফোনে জানায় যে তোমার কাকার বাড়িতে কেউ দরজা খুলছে না, কেউ সাড়া দিচ্ছে না। মেয়েটা তখন বলে যে প্লিজ আপনি একটু পুলিশকে খবরটা জানান, আমরাও এদিক থেকে আসছি। তো 250 কিলোমিটার যেহেতু, তো আসতে একটু সময় তো লাগবে। আর তখন সেই প্রতিবেশী খবর দেয় পুলিশকে। পুলিশ আসে। পুলিশ এসে সেই কোয়ার্টারের চারিদিকে দেখে যে দরজাটা ভেতর থেকে বন্ধ আছে। ডাকাডাকির পরে বাবা ছেলে মেয়ে কেউ কিন্তু কোনো সাড়া দেয় না, দরজাও খোলে না। পুলিশ যখন পেছন দিকে ব্যালকনির দিকেও একটা গেট ছিল সেদিকে যায়, তখন দেখে গ্যাস কাটার দিয়ে কেউ সে গেটটাকে কেটেছে, গ্রিল গেটটাকে। তো পুলিশ তখন সামনের গেটটা সবার উপস্থিতিতেই ভেঙে ফেলে, ভেঙে ভেতরে ঢোকে। ভেতরে যখন ঢোকে তো রান্নাঘরের দিকে যায়, তো দেখে চারিদিকে রক্ত পড়ে রয়েছে। আর যে রাজকুমার বিশ্বকর্মা, সে তাকে প্যাকেটে জড়ানো হয়েছে, একটা পলিথিন প্যাকেটে জড়িয়ে দেওয়া হয়েছে, সে মারা গেছে। এবার পুলিশের টিম কিন্তু তার ছেলেকে আর তার মেয়েকে খুঁজছিল। খুঁজতে খুঁজতে হঠাৎ করে চোখ পড়ে যে ফ্রিজের যে ধরার জায়গা, সেখানটাতে বেশ লাল লাল কিছু লেগে রয়েছে। তখন পুলিশ বোঝে যে ওটা রক্ত লেগে রয়েছে। তো একজন পুলিশকর্মী সেটা খোলে। ফ্রিজটা খোলার পরে পুলিশকর্মী দেখে যে ফ্রিজের ভেতরের যে ট্রেগুলো, সেগুলো একটাও সেখানে নেই। আর একটা প্লাস্টিকে জড়িয়ে রাজকুমার বাবুর যে 8 বছরের ছেলে তনিষ্ক, তাকেও একটা প্লাস্টিকে জড়িয়ে সেই ফ্রিজটার মধ্যে রেখে দেওয়া হয়েছে। এবার পুলিশের বুঝতে বাকি থাকে না যে রাজকুমার বাবু আর তার ছেলেকে কেউ মেরে ফেলেছে। তাহলে একটা মেয়েও ছিল তার 16 বছরের, সেও আশেপাশেই নিশ্চয় কোথাও আছে। পুলিশ খুব ভালো করে সারা বাড়িটা খুঁজে ফেলে, কিন্তু সেই মেয়ে মানে কাব্যা বিশ্বকর্মা, তার বডি কোথাও পাওয়া যায়নি। এবার পুলিশ দুটো বডি নিয়ে চলে যায়। নিয়ে যাওয়ার পরে পোস্টমর্টম হয়। পোস্টমর্টমে বোঝা যায় যে ধারালো অস্ত্র দিয়ে বারবার আঘাত করে তাদের দুজনকেই একই রকমভাবে মেরে ফেলা হয়েছে। মেরে ফেলার পরে প্লাস্টিক দিয়ে জড়িয়ে এইভাবে রেখে যাওয়া হয়েছে। বাবা আর ছেলের পোস্টমর্টমে বোঝা যায় যে তাদেরকে মেরে ফেলা হয়েছিল গভীর রাতে। বডিটা কিন্তু পুলিশ উদ্ধার করে তখন 2:30-3টে এরকম বাজছিল। আর তাদের মেয়ে মেসেজটা করেছিল সকালবেলায় 11টার সময়। তারপরে পুলিশ টিম ওখানকার সিসিটিভি ফুটেজগুলো চেক করে। সিসিটিভি যখন চেক করা হয় তখন দেখা যায় যে ওই মেয়েটা 11টা পর্যন্ত কিন্তু নিজের বাড়িতেই ছিল।
11টার পরে সে নিজেদের পেছন দরজা দিয়ে বেরিয়ে একটা ওই যে কলোনির একটা গেট ছিল সেটা ক্রস করে যাচ্ছে, সেটা কিন্তু দেখা যায়। আরও একটা ব্যাপার লক্ষ্য করা হয় যে যেদিন রাত্রে বিশ্বকর্মা বাবু আর তার ছেলে দুজনকে মেরে ফেলা হয়েছিল, সেদিন রাত্রেবেলায় একটা কেউ মাস্ক লাগিয়ে মুখে রাত্রেবেলায় বারবার ওই বাড়ির সামনে পায়চারি করছিল রাত 2-2:30টার দিকে। তারপরে যখন ভালো করে দেখা হয় তখন বোঝা যায় ওটা একটা ছেলে, তার নাম মুকুল। মুকুল কিন্তু এই রাজকুমার বিশ্বকর্মার প্রতিবেশী, মানে সেও রেল কোয়ার্টারেই থাকে, তার বাবা রেলের সেফটি অফিসার। সিসিটিভিতে এটাও দেখা যায় যে যেদিন ওই মেয়েটা 11টার সময় বেরিয়ে যাচ্ছিল ওই কলোনির গেট দিয়ে, তার কিছুক্ষণ আগে, জাস্ট 5 মিনিট আগে, ওই মুকুল ছেলেটাও কিন্তু একটা স্কুটি নিয়ে বাইরে বেরিয়ে যায়। আর তার পেছন পেছন কিছুক্ষণ পরে দুজন আলাদা আলাদা বেরিয়ে যায়। এবার পুলিশের একটু সন্দেহ হয়, কারণ মুকুলকে রাত্রেবেলায় ওই বাড়ির চারিদিকে ঘোরাঘুরি করতে দেখা গেছিল প্যাকেটে কিছু হাতে নিয়ে। তখন পুলিশ আশেপাশের লোকজনের কাছে জিজ্ঞাসাবাদ করে, বা রাজকুমার বিশ্বকর্মা বাবুর যে ছোট ভাই বা তার মেয়ে আরতি যারা এসছিল তাদের কাছেও জিজ্ঞাসাবাদ যখন হয়, তখন জানা যায় যে মুকুল হচ্ছে প্রতিবেশী রাজকুমার বাবুর। মুকুলের সাথে কাব্যা, মানে 16 বছরের কাব্যা আর মুকুলের বয়স 20, তাদের দুজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছিল, যে সম্পর্কটাকে রাজকুমার বাবু একদম পছন্দ করতেন না। রাজকুমার বাবু স্ত্রীর মারা যাওয়ার পরে রাজকুমার বাবুর যে মেয়ে কাব্যা, সে ওই প্রতিবেশী ছেলে মুকুলের সাথে একবার বাড়ি থেকে পালিয়ে গেছিল। মুকুলের বিরুদ্ধে তখন রাজকুমার বাবু একটা কেস করেছিলেন, আর সেই কেসটা ছিল নাবালিকা মেয়েকে অপহরণের কেস। সেই জন্য পুলিশ তখন তাদের দুজনকে খুঁজে উদ্ধার করে নিয়ে আসে। রাজকুমার বাবু নিজের মেয়েকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান। ছেলেটার কিন্তু 1 মাসের জেল হয়েছিল। সেই সময় কাব্যা থানায় গিয়ে পুলিশদের কাছে বয়ান দিয়েছিল যে সে স্বেচ্ছায় মুকুলের সাথে গেছিল, মুকুল তাকে অপহরণ করেনি। এই ধরনের একটা বয়ান দেওয়ার পরে কিন্তু মুকুলকে ছাড়া হয়। কেস কিন্তু এখনও চলছিল। মুকুল এই ব্যাপারে রাজকুমার বাবুর ওপর ভীষণ রেগে গেছিল। এদিকে রাজকুমার বাবু তখন নিজের মেয়েকে, সে যখন পালিয়ে গেছিল তখন ফিরিয়ে আনার পরে নিজের ছোট ভাই যে পিপারিয়াতে থাকতো তাদের বাড়িতে পাঠিয়ে দেয়, যে এখানে থাকলে সে আবার মুকুলের সাথে মেলামেশা করবে, আবার হয়তো পালিয়ে যাবে। তো তার মা যেহেতু মারা গেছে, বাড়িতে থাকে না, তো অসুবিধা হবে, ওই মেয়েটাকে সব সময় তো আর পাহারা দিয়ে রাখা যায় না। সেই জন্য তিনি 250 কিলোমিটার দূরে নিজের ভাইয়ের বাড়িতে তাকে পাঠিয়ে দেয়। তো সেখানেই সে পড়াশোনা করছিল। তো এই বছরে মানে 2024-এ তার মাধ্যমিক পরীক্ষা ছিল, আর মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্যই সে নিজের বাড়িতে এসেছিল। মাধ্যমিক পরীক্ষা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু মুকুল এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছিল বলে পুলিশের আশঙ্কা। তারপরে গত 1 মাস ধরে মুকুলের বিভিন্ন অ্যাক্টিভিটি বা তাদের দুজনের যে হোয়াটসঅ্যাপের চ্যাটিং, সেগুলো বের করা হয়। বের করার পর দেখা যায় যে বিশ্বকর্মা বাবু তাকে দূরে পাঠিয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু তার যে ফোন বা তার চ্যাটিং, এগুলো কোনোদিনই বন্ধ হয়নি। সে সব সময় মুকুলের সাথে যোগাযোগ রেখেছিল। মুকুল আর তার মধ্যে সব সময় কথা হতো, আর মুকুল তাকে বলেছিল যে তুমি মাধ্যমিক পরীক্ষা দিতে আসবে, তারপরে আবার তো তোমাকে ফিরে চলেই যেতে হবে, আর যতদিন তোমার বাবা আছে তো আমাদের দুজনের মেলামেশার মধ্যে একটা বাধা থেকেই যাবে, তো তোমার বাবাকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। আর তোমার বাবার পরে আবার তোমার ভাই থাকবে, সেও কিন্তু বাধা সৃষ্টি করবে, সেও ধীরে ধীরে তো বড় হচ্ছে, তো দুজনকেই রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। এই চ্যাটিংগুলো কিন্তু তারা গত 1 মাস ধরে করেছে পরীক্ষা দিতে আসার আগে। এই যে এই ধরনের মুকুল কথাগুলো লিখেছে যে তোমার বাবাকে তোমার ভাইকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে, তবে আমরা দুজন খুব নিশ্চিন্তে একসাথে থাকতে পারবো, ঘুরতে বেড়াতে পারবো, সেই ব্যাপারগুলোর কোনো দিন একবারও বিরোধিতা করেনি মেয়েটা, বা বলেনি যে চলো অন্য কোনো রাস্তা খোঁজা হোক, বা আমরা এমনি পালিয়ে যাই, মেরে ফেলার কোনো দরকার নেই। কিন্তু সে বলেছে একদম তোমার বাবাকে আর ভাইকে সরিয়ে দিলে আমরা নিশ্চিন্তে মেলামেশা করতে পারবো, আর সেই রাস্তাটাই
আমি খুঁজছি, তুমি পরীক্ষা দিতে এসো, তারপরে দেখছি কি করা যায়। তো তারা 1 মাস ধরে প্ল্যানিং করছিল। এদিকে মুকুল কিন্তু একটু একটু করে টাকা পয়সা জমা করছিল। আর মুকুল 2টো চপার মানে কাটার বড় ছুরি কিনেছিল, সেটা তারা অনলাইন কিনেছিল। আর একটা গ্যাস কাটার কিনেছিল, যে গ্রিল বা লোহা কাটার যে মেশিন হয়, সেটাও সে অনলাইন কিনেছিল। আর অনলাইন যখনই কোনো জিনিস কিনেছে, গ্লাভস কিনেছে, সব কিন্তু সে অনলাইন কিনেছে। আর অ্যাড্রেসটা কখনোই নিজের বাড়ির দেয়নি, সব সময় দিয়েছে রেল স্টেশনের সামনে একটা তার বন্ধুর বাড়ি, সেখানে গিয়ে সে ওয়েট করতো। স্টেশনের সামনে গিয়ে সে জিনিসগুলো রিসিভ করেছে। তারপরে সে জিনিসগুলো এনে নিজের বাড়ির গ্যারেজের এক ধারে জড়ো করছিল। সেই জন্য তার বাড়িরও কেউ লক্ষ্য করেনি যে সে কি বাইরে থেকে কিনে আনছে বা গ্যারেজের কোনায় সে কি রাখছে। এইভাবে সে সমস্ত জিনিসগুলো এনে জোগাড় করছিল। আর এদিকে তার মাথায় একটা প্ল্যান তো করেই ছিল সে। আর সে খুব সাউথ ইন্ডিয়ান যে মুভিগুলো আছে, ক্রাইম স্টোরিগুলো, সেগুলো খুব দেখে। বা কিভাবে সেখানে মার্ডার হচ্ছে, মার্ডার করার পরে কিভাবে মানুষ পালাচ্ছে, বা পুলিশ কিভাবে ধরতে পারবে না, কিভাবে প্রমাণগুলোকে মুছে ফেলা যায়, এগুলো সব সময় সে দেখতো। আর সেইভাবেই সে কাজ করবে এটা ঠিক করেছিল। মেয়েটা হয়তো ভেতর থেকে দরজা খুলতে পারতো, কিন্তু তালা বন্ধ করা থাকতো ভেতর দিকে, সেদিনও করাই ছিল। আর চাবিটা বিশ্বকর্মাবাবু নিজের কাছে নিয়ে ঘুমাতেন, কারণ তিনি নিজের মেয়ের ওপর একদম বিশ্বাস করতেন না। তো তারা ওইভাবেই ওখানে প্রথমে মেরে ফেলার পরে কিন্তু তারা রাত্রিটা ওখানেই কাটাবার পরে তারা ফ্রিজ থেকে খাবার বের করে সকালবেলায় খায়। খাওয়ার পরে সেই ছেলেটা নিজের বাড়িতে যায়, বাড়ি গিয়ে নিজের স্কুটিটা নেয়, স্কুটিটা নিয়ে সে বেরিয়ে যায়। আর এদিকে মেয়েটা তার পেছন পেছন, সব যেন স্বাভাবিক, কোনোই ব্যাপার নেই, সেও পেছন দরজা দিয়ে ধীরে ধীরে বেরিয়ে যায়। তারপরে একসাথে তাদের দুজনকেই স্কুটিতে বসে স্টেশনের দিকে যেতে দেখা যায়। তারপরে স্টেশনে যায়, স্টেশন থেকে কিছুক্ষণ পরে আবার বেরিয়ে আসে, বাসে করে কিছুটা যায়। এইভাবে এই পর্যন্ত তারা প্রায় 6খানা স্টেট ঘুরে ফেলেছে। মহারাষ্ট্র, কর্ণাটক, এমনকি বিহার বর্ডারের কাছেও তারা গেছিল। সেই সময় পুলিশ মনে করছিল যে তারা বিহার বর্ডার ক্রস করে হয়তো নেপালের দিকে চলে যাবে। কোনো কারণে তারা নেপাল বর্ডার ক্রস করতে পারেনি। পরে এখন মানে এপ্রিল মাসের লাস্ট উইকে এখন তাদেরকে পশ্চিমবঙ্গের বর্ডার এরিয়াতে ঘুরতে দেখা গেছে। পুলিশ এগুলো জানছে কিভাবে, সেটা হচ্ছে সেই মেয়েটা যাওয়ার সময় নিজের মায়ের সমস্ত গয়নাগুলো নিয়ে গেছিল। আর নিয়ে গেছে বাবার ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড। বাবার যে এটিএম কার্ডের থেকে সে মাঝে মাঝেই এক একটা জায়গায় গিয়ে টাকা তোলে, কিন্তু পুলিশ বা ব্যাংক থেকে তার কার্ডটাকে ব্লক করা হয়নি। কারণ কি, তাতে প্রচুর টাকা পয়সা ছিল না। আর পুলিশ চাইছিল যে লোকেশন দেখে যে কোথা থেকে সে টাকা তুলছে সেটা জানার পরে তাদেরকে ধরাটা হয়তো সুবিধা হবে। তাদের দুজনের কাছে অনেকগুলো ফোনের সিম রয়েছে, তারা দরকারে বিভিন্ন সিম চেঞ্জ করে। ফোনটা বেশিরভাগ সময় অফ করে, যখন দরকার থাকে তখনই অন করে। তাদের লোকেশন জানার পরে বারবার পুলিশ সেখানে যায়, কিন্তু সব সময় পুলিশকে হতাশ হতে হয়েছে। যখনই পুলিশ যায় তখন সেখানে তারা থাকে না। ওই ঘটনার পর 45 দিন মতো কেটে গেছে, কিন্তু পুলিশ এখনও তাদেরকে ধরে উঠতে পারেনি। তারা বেশিরভাগ সময় কোনো গুরুদুয়ারা, কোনো হোটেল, কোনো গেস্ট রুম, কোনো সমাজসেবী সংস্থা, এইগুলোতেই থাকে। এখনও কেউ তাদেরকে সন্দেহ করেনি বা তাদেরকে ধরতেও পারেনি। পুলিশ কিন্তু নাকি চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই পর্যন্ত অনেক স্টেটের পুলিশের সাহায্য নিয়েছে, তাও কিন্তু ওই কম বয়সী দুটো ছেলে মেয়ে, একজন 16, একজন 20, তাদেরকে পুলিশ ধরে উঠতে পারেনি। তারা যখন পালিয়েছিল তখন তাদের কাছে মোট 1.5 লাখ মতো টাকা ছিল। দুজনেই একটু একটু করে টাকা জমা করে ওই টাকাটা জোগাড় করেছিল। করার পরে তারা কিন্তু দুজন একসাথে চলে গেছে। এই ঘটনাটাতে একটাই ব্যাপার যেটা বলতে ইচ্ছা করলো, সেটা হচ্ছে মেয়েটার খুব ইচ্ছা যে সে পালিয়ে যাবে, ওই ছেলেটার সাথে একসাথে থাকবে। তো সে না মেরেও কিন্তু পালিয়ে যেতে পারতো, তাই না? মানুষ মারতে তার একটু দ্বিধা হয়নি। যাকে মেরে ফেলেছে তার এটিএম কার্ড নিয়ে ঘুরছে, তার এটিএম কার্ড থেকে প্রয়োজন মতো মাঝে মাঝেই টাকাও তুলে নিচ্ছে।
এবার শুধু অপেক্ষা এটাই দেখার যে পুলিশ মুকুল আর কাব্যাকে ধরতে পারছে নাকি তারা ইন্ডিয়া ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছে।